কিভাবে কি প্রক্রিয়ায় নিয়োগ হয়েছে বারবার আজকে সুপ্রিম কোর্টে শুনানির বিভিন্ন অংশে উঠে আসে। বিস্ময় প্রকাশ করেন মাননীয় বিচারপতিরা যে ওএমআর মূল্যায়নকারী সংস্থা নাইসা এবং তারা যাকে সাবলিস করেছে ডেটা স্ক্যান টেকের প্রসঙ্গ বারবার ওঠেন এবং বারবার কোথায় নিয়ম ভঙ্গ হয়েছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন মাননীয় বিচারপতিরা। দেখুন, গোপন টেন্ডারে ওএমআর মূল্যায়নকারী সংস্থা নাইসাকে বেছে নেওয়া, নাইসার তরফে আবার ওএমআর স্ক্যানের জন্য ডেটা স্ক্যানটেক নামক সংস্থাকে নিয়োগ করা, সার্ভারে স্ক্যান করা কপি না রেখেই আসল ওএমআর নষ্ট। 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের রায়ে নিয়োগ দুর্নীতির যে 17টি পন্থার কথা বলা হয়েছিল তার মধ্যে অন্যতম এই তিনটি। মঙ্গলবার সুপ্রিম কোর্টও কার্যত সেই একই প্রসঙ্গ টেনে এসএসসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল। এই দিন এসএসসির আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় প্রশ্ন করেন, আপনারা নাইসাকে ওএমআর স্ক্যান করার বরাত দিয়েছিলেন, তারা আবার ডেটা স্ক্যানটেক নামে সংস্থাকে বরাত দেয়। আপনারা আদালতে বলছেন এটা আপনারা জানতেন না। আপনারা কেন নাইসাকে বলেননি সম্পূর্ণ কাজ করতে পারে করুন, না হলে করতে হবে না? এসএসসির আধিকারিকরা যদি জানতেই না পারেন যে তৃতীয় পক্ষ যুক্ত হয়েছে, তাহলে তো নিয়োগ প্রক্রিয়ার পবিত্রতা নষ্ট হবে। যারা পরীক্ষার দায়িত্ব নিয়েছিল, কোটি কোটি টাকা নয় করেছে, তাদের তো দায়িত্ব যে এজেন্সিগুলোকে নিয়োগ করা হয়েছিল, ফেক এজেন্সি, যে মুখ্যমন্ত্রীর নির্দেশে যারা লিস্টটাকে বানচাল করেছে। ওএমআর নষ্ট করে দেওয়া প্রসঙ্গেও প্রধান বিচারপতি একদিন বলেন, যখন ওএমআর নষ্ট করা হবে তখন তো এটা নিশ্চিত করতে হবে যে মিরর ইমেজ আপনাদের সার্ভারে আছে। এটা তো এসএসসির দায়িত্ব। এসএসসির আইনজীবী তখন সওয়ালে বলেন, সিবিআই তো নাইসার কাছ থেকে তথ্য পেয়েছে, আমরা যখনই চেয়েছি তখনই তথ্য পেয়েছি। কিন্তু বিচারপতিরা এতে সন্তুষ্ট হননি। প্রধান বিচারপতি সঙ্গে সঙ্গে প্রশ্ন করেন, একটা বহিরাগত এজেন্সির কাছে কেন সব তথ্য থাকবে, আপনাদের কাছে কেন থাকবে না? এটা তো মানুষের তথ্য। এসএসসির আইনজীবী তখন বলেন, সিবিআই তো নাইসার এই তথ্যের ভিত্তিতে তদন্ত করছে। প্রধান বিচারপতি তখন আবার বলেন, আরটিআইয়ের উত্তর দেওয়ার সময় আপনারা বলেছিলেন আপনারা নিজেদের ডেটাবেস থেকে এই তথ্য দিয়েছেন। এখন তো দেখা যাচ্ছে যে আপনাদের কাছে কোনো তথ্যই নেই। তথ্যের উপর তো আপনাদের নিয়ন্ত্রণ থাকার কথা। যদি তথ্যই না থাকে তাহলে তো সমস্ত নিয়োগ বাতিল হয়ে যাওয়া উচিত। আমরা তো বলছি তৃণমূল কংগ্রেসের আমলে স্বচ্ছতার উপরে ভিত্তি করে কোনো নিয়োগ কোনো ডিপার্টমেন্টে হয়নি। এটা তো আমাদের অভিযোগ, শুধু একা স্কুল নয়। তো শর্ত ক্ষেত্রেই এই দুর্নীতি চলেছে, এটাই বিজেপির মূল অভিযোগ। যারা অনেক কথা বলেছিলেন, বিভিন্ন দল, বিভিন্ন বিরোধী দল, শুধু আমাদের সরকারকে মেলাইন করার জন্য যেভাবে উদ্যোগ নিয়েছিলেন, সেই উদ্যোগে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে জল ঢেলে দিয়েছে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়। 2016 সালের আগে অবধি খাতায় লিখে এসএসসির পরীক্ষা দিতে হতো। সেই খাতা 3 বছর সংরক্ষণ করা হতো। কিন্তু 2016 সালে হঠাৎই প্রথমবার ওএমআরে পরীক্ষা হয় এবং 3 বছরের বদলে তা 1 বছর সংরক্ষণের সিদ্ধান্ত হয়। সেই 2016 সালের এসএসসির চাকরি নিয়েই এখন এত বিতর্ক। কিন্তু খাতা যেখানে 3 বছর সংরক্ষণ করা হতো, 2016 সালে ওএমআর সংরক্ষণের সময় সেখানে কমিয়ে 1 বছর করা হয়েছিল কেন? নেপথ্যে কি ছিল বিশেষ উদ্দেশ্য? তাই কি তড়িঘড়ি ওএমআর নষ্ট? প্রশ্ন তুলছে বিরোধীরা। বিজেন্দ্র সিংহ, বিটন চক্রবর্তী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সুদীপ্ত, হাইকোর্টেও বারবার আলোচনা হয়েছিল যে এসএসসির পক্ষ থেকে যে যদি একেবারে 23 লক্ষ যারা পরীক্ষা দিয়েছেন তাদের ওএমআর শিট প্রকাশ্যে আনা হয়, ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হয়, তাহলে তো প্রিয়াঙ্কাদের মতো যারা যোগ্য তাদের হিউমিলিয়েশন থেকে বাঁচতে পারে সবাই। একেবারে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। সেখানে কি অবস্থান ছিল এসএসসি? দেখুন, বারবার যখন জাস্টিস গঙ্গোপাধ্যায়ের থেকেই শুরু করা যাক, জাস্টিস গঙ্গোপাধ্যায় প্রথম রায় দেয় যে ওএমআর শিট সিবিআই উদ্ধার করেছে সেগুলো পাবলিশ করো, তাতে প্রমাণ হয়ে যাবে কে 0 পেয়ে চাকরি পেয়েছে, কে 10 পেয়ে চাকরি পেয়েছে, আর কারা জেনুইন, কারা যোগ্য, কারা অযোগ্য, হিউমিলিয়েশনের শিকার হতে হয়। সেই আদেশ নিয়ে সুপ্রিম কোর্ট হয়, হাইকোর্ট হয়। এবারও হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে যে পুরো 23 লক্ষ ওএমআর যেটা রিট্রিভ করেছে সেটা পাবলিশ করা হোক। এবং অদ্ভুতভাবে এসএসসি যদি সত্যি চাইতো কে যোগ্য কে অযোগ্যদের আলাদা করতে, এই ওএমআর শিট পাবলিশ করলে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যেত কে যোগ্য কে অযোগ্য। উল্টে আজকে এসএসসি সুপ্রিম কোর্টে মামলা ফাইল করে বলছে আমরা যদি এই ওএমআর শিট পাবলিশ করি তাদের হিউমিলিয়েশন হবে ক্যান্ডিডেটদের। কোন ক্যান্ডিডেটদের? যারা ফ্রড, যারা বেআইনি, তাদের। এসএসসি কেন তাদের নিয়ে বসে আছে? তার মানে তাদের ইন্টেনশনটাই হলো এই যোগ্যদের
সামনে রেখে অযোগ্যদের চাকরিটা বাঁচানো, তাদের কোনো ইন্টেনশনই নেই যে কারা অযোগ্য তাদের আমরা সামনে নিয়ে আসি। এবং সুমনদা আরেকটা জিনিস বলি, এই বছর যে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে সেটা সবাই আপনারা দেখবেন যে এবারে ফেলের যে অকৃতকার্যের সংখ্যাটা 1,57,000-এর বেশি। এই যে অযোগ্য শিক্ষকরা আজকে পড়িয়েছে, এই অকৃতকার্যের যে সংখ্যা তার দায়ভার তাদের উপর বর্তায় না, এই কথাটাই কে বলবে? পুরো শিক্ষা ব্যবস্থাটাকে একটা ধ্বংসের পথে ঠেলে দেওয়া হয়েছে। ওই অযোগ্য শিক্ষকরাই তো ক্লাসরুমে গিয়ে ওই বাচ্চাগুলোকে শেখাচ্ছে, সেই জন্যই আজকে এই ফলটা দেখতে হচ্ছে। এবং এটা মানে এখনো পড়াচ্ছে, অবশ্যই, কিন্তু এই সংখ্যা তো হওয়ার কথা ছিল না। আপনি দেখুন যুক্তি হলো না, এটা কোনো যুক্তি নয়। আমি তোমায় বলছি, আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের কাছ থেকে আপনারা যদি চাইতেন তাহলে তোমাদের জন্য গেছি আমরা, নিজেদের যোগ্যতায় দেখো তোমাদের চাওয়া আছে কি আমাদের যোগ্যতা প্রমাণ করতে কোর্টে যেতে হতো না। আপনারা যদি চাইতে তাহলে এসএসসির উপর অযোগ্য শিক্ষকরাই পড়িয়েছে। রাজ্যের আইনজীবী বলছেন যদি মন্ত্রী এবং আমলাদের বা আপনারা যদি জেলে পাঠান, প্রাণপণ বাঁচানোর চেষ্টা করছে, যদি জেলে পাঠান তাহলে পলিটিক্যাল ডেমোক্রেসিতে আনরেস্ট সৃষ্টি হবে। মানে টিন্টেড মিনিস্টারদের বাঁচানোর জন্য রাজ্যের আইনজীবীরা একদম বুক ফাটিয়ে চিৎকার করছে। না রাহুল এইমাত্র বললো প্রিয়াঙ্কাকে যে তোমাদের জন্য সুপ্রিম কোর্টে গেছি। আমি বলছি আজকে 7 ঘন্টা তো অনলাইন স্ট্রিমিং হয়েছে, 7 ঘন্টা সওয়াল জবাব হলে তার ভেতরে কয়েক সেকেন্ড, হার্ডলি 1.5-2 মিনিট হয়তো ওদের কথা বলা হয়েছে, বাকি পুরোটা হচ্ছে অতিরিক্ত শূন্য পদে কি করে আমি তদন্ত আটকাবো, কি করে কোয়ার্সিভ অ্যাকশন যাতে না হয় এই নির্দেশ নিয়ে আসবো। কিছু করার নেই, কিছু বলার নেই, তার কারণ এরা এই সুপার নিউমারিক পোস্টটা ক্রিয়েটই করেছিল। গায়ে কাদা লাগিয়ে ফেলেছিল। আমার কাছে আছে, কুণাল ঘোষের কথা খানিকক্ষণ আগে একাধিকবার এলো, আমি দ্রুত একবার কুণাল ঘোষটি কি বলেছিলেন এই স্টুডিওতে দেখাবো। নামটা বলবো না। আমি তখন জেলে বন্দি অন্যায়ভাবে, আমার গ্রেফতারির সেই মামলাটাই যে বেআইনি সেটা কোর্ট রায় দিয়ে দিয়েছে। আনুষঙ্গিক কিছু মামলা আছে, আমি মাথা উঁচু করে লড়ছি। আমি জেলে বসে আছি, প্রেসিডেন্সি জেলে। বেশ, এক অফিসার আর একজন মানে অর্ডারকে নিয়ে এলেন। তো অর্ডারকে নিয়ে এলেন কি না, শিক্ষকের চাকরি হচ্ছে, কুণালবাবু একটা হেল্প করে দিতে হবে। তৃণমূলের এক নামকরা নেতা 7.5 লক্ষ টাকা চেয়েছেন, আমি 5 লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয়, আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুব করে দেয়। তা আমি বললাম আমার সঙ্গে ঘুষের যদি ডিসকাউন্ট হয়, কারণ আমি কোনোভাবে আর টাকাটা জোগাড় করতে পারছি না। আমি বলেছিলাম আমার সঙ্গে এখন দলের খারাপ সম্পর্ক চলছে, শীতল সম্পর্ক, আমার নাম বললেও উল্টো হবে, আপনি ওখানে গিয়ে বলুন যে আপনি জোগাড় করতে পারছেন না, তাতে আপনার হলে হবে, না হলে না হবে। হয়েছে কি হয়নি আমি বলতে পারবো না, কিন্তু লোকটির নাম তো আমি জেনে গেছি। আমার ওই জীবনে দাঁড়িয়ে আমাকে তো কেউ মিথ্যা কথা বলতে আসবে না। কে সেই লোক আসবে, আমি সেই নামটা আজ এখানে বলছি না। আশা করি দল আমাকে বাধ্য করবে না। এবার এই সব, তার মানে সেই লোক এখনো গরাদের বাইরে আছে, তিনি পার্থ চট্টোপাধ্যায় নন, তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন এবং মন্ত্রিসভার মধ্যে রয়েছেন। মন্ত্রিসভার সদস্য। আমি একটা কথা বলছি, এই বক্তব্যের পরে তৃণমূলের কোনো প্রতিনিধির এইসব কথা বলা উচিত? পুরো চুরির দ্বারা পরিচালিত একটা সরকার, চুরির দ্বারা একটা পরিচালিত সরকার, গভর্নমেন্ট ফর দ্য থিফ, অফ দ্য থিফ এন্ড বাই দ্য থিফ। এটা যেমন সত্যি ইন্টারভিউটা, এখানে কোথাও কিন্তু বলা হয়েছে যে কুণাল বলেনি একবারও, এটা কিন্তু প্রপোজাল এসেছে কুণালের কাছে। কিসের প্রপোজাল? শেষ কথা না আমি শুনি আমি আর্গুমেন্টটা তো শুনি। কিসের প্রপোজাল বলতে দেবে তো ভাই? কি বলবে? আচ্ছা হ্যাঁ, তাহলে বলো, তুমি বলো। না হ্যাঁ, কুণালের কাছে প্রপোজাল এসেছে যে এমন কি হয়েছে, কেউ একজন চেয়েছে, আপনি একটু বলে দিন। ও বলেছে আমি পারবো না বলতে। সে আদৌ চেয়েছে কিনা বা সে আদৌ নিয়েছে কিনা, তাতে কোনো চাকরি হয়েছে কিনা, এর কোনো তথ্য আছে এখানে নেই। আর দ্বিতীয় কথা,
একটাই তথ্য আছে, কে বলছেন আরে মুশকিল। যে এই সাক্ষাৎকারে তার সত্যতা কি? 2 ঘন্টা আগে যিনি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ছিলেন। আজকেও আমি press brief কোনো করছি বলছি না। আরে উনি অনেক তো দায়িত্ব ঝড় নিয়ে ঝাপটা বলছেন, সামনে আরে আজকেও press brief করছে তৃণমূল দাঁড়িয়ে দায়িত্ব এই প্রণয় সম্বন্ধে নেয়নি, প্রয়োজন- রাহুল চক্রবর্তীও ঝড় নেয়নি, সামনে- উনি দায়িত্ব নিয়ে আমি বলেছেন। আরে ভাই কুণালবাবু আমি সত্যি যেটা কথা বলছি, বলছেন। আমি যেটা বলছি সেটা কুণালবাবু হচ্ছে যে সত্যি কথা বলছেন, ঠিক বলেছেন। আরে বলতে না দে, তুমি বলে যাবে ভাই। কুণালবাবু তুমি ঠিক তো বলে যাচ্ছে। ভাই আমার ভাই। বলতে দাও। কুণাল যেটা বলেছে এবং কুণালকে যে বলেছে সেটা কতটা সত্যি সেটা তো প্রমাণ হয়নি। আর কি প্রমাণ হবে ভাই? আমরা বারবার যেটা বলছি, এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা কেমন পর্যায়ে গেছে দেখুন। কুণাল ঘোষ জেলের ভিতরে আছে, একজন পুলিশ অফিসার, কারণ জেলের ভিতরে যাকে নিয়ে গেছেন সে জানেন যে এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। তৃণমূলের সাথে কোনো রকম যোগাযোগ যারা আছে তারাই এটা পারতে পারে। কুণাল ঘোষ জেলে আছে জানা সত্ত্বেও কুণাল ঘোষের কাছে গেছে, নেতা মন্ত্রীর কাছে হয়তো যাননি। কারণ কি, যে জেলের ভিতরে আছে সেও হয়তো না পাওয়ার। বেসিক্যালি এই যে আমি এখানে ঠিক যে রাজনৈতিক ঝঞ্ঝাটটা দেখছেন, আমি দ্রুত একবার শুধু দেখে নেব যে আজকে এই রায়ের রাজনৈতিক প্রতিক্রিয়া মঞ্চের ওপর থেকে এবং রাজনীতির যারা কুশীলব তারা কি বলছেন এই রায়ের প্রেক্ষিতে। দেখুন, রাজ্য সরকারকে আপাতত স্বস্তি দিয়ে মঙ্গলবার প্রায় 26,000 চাকরি বাতিলের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আর অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে এর আগে এদিনই প্রথমবার নির্দিষ্ট করে যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। তুমি তো সিবিআইকে দিয়ে রিপোর্ট করিয়ে ছেলে মেয়েগুলোর নামে যারা যোগ্য তাদেরও তুমি চাকরি খেয়ে নিয়েছো। ক্রেডিট গোজ টু প্রধানমন্ত্রী। মোদিজি বলেছেন যোগ্যদের পাশে আমি আছি, শুনেই বুঝেছে হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট 2016 সালের এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দেয়। এরপর থেকে বিজেপিকে লাগাতার আক্রমণ করতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা রাজ্যে নির্বাচনী প্রচারে এসে যোগ্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা করেন নরেন্দ্র মোদী। চাকরি খেকো মানুষ দেখেছেন, চাকরি খেকো बीजेपी पार्टी देखेছেন। मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए। इससे उन लाभार्थियों को मदद होगी जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए। অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে মঙ্গলবারই সুপ্রিম কোর্টে এসএসসি জানায় তারা যোগ্য ও অযোগ্যদের মধ্যে বিভাজন করতে পারবে। আর এদিনই তৃণমূল নেত্রীর গলাতেও শোনা যায় যোগ্যদের কথা। তুমি তো হিংসুটে কেন? ছেলে মেয়েরা চাকরি করলে চাকরি খেয়ে নাও। মানুষ খেকোবাক নাম শুনেছেন, চাকরি খেকোবাক শুনেছেন? ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিল, শিক্ষক শিক্ষিকাদের, আর ভোটের আগে বলছে ना ना हम भी कोशिश करेगा। क्या करेगा? तुम्हारा सीबीआई तो रिपोर्ट दिया, তুমি তো সিবিআই কে দিয়ে রিপোর্ট করিয়ে ছেলে মেয়েগুলোর নামে যারা যোগ্য তাদেরও তুমি চাকরি খেয়ে নিয়েছো। হাইকোর্টের যোগ্যদের নাম দেয়নি, যে প্রধানমন্ত্রী বলেছে যে যোগ্যদের পাশে বিজেপি আছে লিগ্যাল সেল তৈরি করবো আমরা। সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে আজকে বলছে 19,000 যোগ্য ছিল, বাকিটা ভুয়া, দোকান খুলে বিক্রি করেছি, সকলের নামরা বিক্রি করেছি। নরেন্দ্র মোদী তো এই কথা না বললে যোগ্য অযোগ্য আর বাছাই হতো না। এই চোরেদের বাঁচাতে 2022 সালে 5ই মে চোর মমতার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক করেছিল এই চোরদের বাঁচানোর জন্য, যারা চাকরি খেয়েছে এবং ভাইপোর বাড়িতে টাকা পাঠিয়েছে। সুপ্রিম কোর্ট বলছে দুর্নীতি একটা হয়েছে, তাহলে দুর্নীতিটা যে হলো এর দায়টা কার? দেখুন, আমি তো বলবো সে দায় কার সেটা একটা বড় শিক্ষা দপ্তরের একটা বড় অংশ ইতিমধ্যেই তারা কারাবাস করছে। এই দায় যাদের ছিল, আমরা যদি কোনো নিয়োগ করি তা সম্পূর্ণ স্বচ্ছভাবে এবং মেধার ভিত্তিতে হবে। রাজনীতি বিষম বস্তু। সত্যি কে যোগ্যদের পাশে আর কে নয়, কে কতটা আন্তরিক আর কে কতটা ভোটের জন্য অভিনয় করছে, এ নিয়ে বিতর্ক জোরদার। রানা দাস, উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।
খুব দ্রুত একটা প্রসঙ্গে আসবো বিশ্বনাথ দা, সেটা হচ্ছে যে সুদীপ্ত যেটা বলছিলেন, আমি চেক করলাম যে এসএলপি করে সুপ্রিম কোর্টে এসএসসি বলছে যে যদি এই সমস্ত প্রার্থীর ওএমআর শিট প্রকাশ্যে আনা যায় তাহলে তাতে হিউমিলিয়েশন এবং ইনকনভিনিয়েন্স টু দ্য ক্যান্ডিডেটস হবে। আমি বলছি এইখানে কেন এটা বিপজ্জনক যে যখন সিবিআই এর তথ্য বলছে যে 8,324, যখন এসএসসি বলছে 5,250, আমি বলছি এই ফাঁকটাতে যা রয়ে গেছে, সংখ্যা নিয়ে বিভ্রান্তি হলে আবার এই প্যানেল বাতিল হয়ে যেতে পারে পুরোটা। আমি বলছি ওএমআর শিট নিয়ে এসএসসির যে বক্তব্য সেটা আবারও অযোগ্যদের প্রোটেকশন করার জন্য, অর্থাৎ যাতে করে মানে দুধ এবং পানি আলাদা করা না যায় তারই উদ্যোগ ছিল, এবং সেটাই কিন্তু দেবাংশু বসাকের এজলাসে বলেছে। অর্থাৎ এই যেই মুহূর্তে ওএমআর শিট সামনে আনতো সেই মুহূর্তে পরিষ্কার অযোগ্যরা উঠে আসতো, অযোগ্যদের নাম উঠে আসতো এবং কারা অযোগ্য সেটা পরিষ্কার হয়ে যেত। সেটা তো এসএসসি চায়নি। আজকে যে এসএসসির অবস্থান সেটা পলিটিক্যাল অবস্থান, কিন্তু আপনার পলিটিক্যাল শব্দের থেকে আমার হলো যে এর তো একটা পলিটিক্যাল ইম্প্যাক্টও থাকবে, রাজনৈতিক প্রতিক্রিয়া। তৃণমূল বলবে যে আমরা চাকরি ফিরিয়ে দিলাম। সুমনদা, আমি বলছি গত সপ্তাহে আপনার স্টুডিওতে আমি 2 দিন বলেছি যে অ্যাডভান্টেজ মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু আমি আজকে বলবো যে আজকে কিন্তু উইন উইন সিচুয়েশন দুটো দলেরই, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। কারণ কার্ল পপারের ফলসিফিকেশন থিওরির দিকে যান আপনি। এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় 26,000 বলছিলেন, আজকে ওনাকে বলতে হচ্ছে যে 19,000-এর কথা বলতে হচ্ছে, নেমে আসতে হচ্ছে, এবং 8,324 জনকে আইসোলেট করতে পারা গেছে। কার্ল পপার কি বলেছিলেন যে এক ঝাঁক সাদাবকের মধ্যে যদি একটা কালোবক থাকে তাহলে সবাই সাদাবক বলা যাবে না, তারপরে কালাবক আছে। ঠিক তেমনিভাবে 8,324 জন অযোগ্য আছে, এটা মুখ্যমন্ত্রীকে মেনে নিতে হচ্ছে। ক হলো যে এটা যে দুর্নীতি হয়েছে, তার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি স্বীকার করে নিয়েছেন যে দুর্নীতির জন্যই একাধিক মন্ত্রী বা নেতারা জেলে বা মানে শিক্ষা দপ্তর জেলে। থার্ড যে বিষয়টা আমি বলবো, এবং অন্যায় গ্রেফতার নয়, তারা এর জন্য দায়ী, সেই জন্য পরিষ্কার মানে শিক্ষামন্ত্রী বলতে পারে, শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য তফাৎ পরিষ্কার হয়ে গেছে। থার্ড যেটা, যেই মুহূর্তে প্রধানমন্ত্রী আসরে এসেছেন, দেখুন নেতা হিসাবে প্রধানমন্ত্রীরও তো একটা গুরুত্ব আছে, তার বক্তব্যের যে চাপে মানে এসএসসি অবস্থাবোধন করেছে, আজকে তারা 180 ডিগ্রি মানে ঘুরে গিয়ে বলছে যে না অযোগ্যদের এবং যোগ্যদের প্রার্থী তালিকা আমরা দিতে পারবো। প্রধানমন্ত্রীর যে চাপে এটা হয়েছে এটা বিজেপি বলতে পারবে। ফলে আমি সব মিলে বলছি যে গত সপ্তাহে পর্যন্ত যে তৃণমূল কংগ্রেস অ্যাডভান্টেজ অবস্থায় ছিল যে চাকরি খেলোকে বিজেপি ছাড়া আবার কে, আজকে সেই জায়গায় কিন্তু তৃণমূল। প্রথম কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যে সুপ্রিম কোর্টে বা তৃণমূল কংগ্রেস গেছে রাজ্য সরকার, সেটা গেছে কেন? যোগ্যদের শূন্য পদে যাতে মন্ত্রিসভাকে বাঁচানো যায়। যাদের কথা বিশ্বনাথ বলছেন, আমি অন্য দলের কথা বলছি, তারা কেউ গেছে, কেউ কি গেছে, তারা চেয়েছে প্যানেলটা বাতিল হোক, কেউ বাতিল হোক, তারা গিয়ে উল্টে সরকার চেয়েছে যোগ্যদের চাকরি থাকুক। কিন্তু একটা কথা এখানে বলতেই হবে, সেটা হচ্ছে এইখানে এই অনিশ্চয়তা, এই জিজ্ঞাসার চিহ্ন কিন্তু এইখানে থামছে না। তার কারণ এরপর প্রাইমারি টেট, এবং যেখানে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি বারবার বলছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু যোগ্য এবং অযোগ্যকে আলাদা করতে পারবে। অর্থাৎ যে প্রশ্নের সামনে এসএসসি কোনো জবাব দিতে পারেনি কলকাতা হাইকোর্টে, এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই প্রশ্নের সামনে কি হবে, নজর থাকবে আমাদের। পরে প্রতিবেদন। যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব হলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। এসএসসি দুর্নীতি মামলায় মঙ্গলবার অন্তর্বর্তী নির্দেশে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। এরপরই সোশ্যাল মিডিয়ায় নাম না করে শুভেন্দু অধিকারীকে খোঁচা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, বাংলার ভাবমূর্তি নষ্ট করতে এবং পশ্চিমবঙ্গ সরকারকে অস্থির করে তুলতে গত সপ্তাহে বিজেপির ছোড়া বিস্ফোরককে নিষ্ক্রিয় করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সত্যের জয় হয়েছে। আমি সুপ্রিম কোর্টের এই রায়কে, ইন্টারিম রায়কে ওয়েলকাম করছি অ্যাজ এ লিডার অব অপোজিশন। আমি মনে করি যোগ্য এবং অযোগ্য বাছাই হয়ে যাবে। জুলাই মাসে হিয়ারিং হয়ে গেলে সুপ্রিম কোর্টও জানতে চায় যে 2022-এর 5ই মে চোর মমতার নেতৃত্বে তার মন্ত্রিসভা চোরেদের চাকরিকে রেগুলারাইজ করার জন্য যে ক্যাবিনেট মিটিং করেছিল তার সত্যতা, যেটা সিবিআই ইনভেস্টিগেশন হবে। পাল্টা সুপ্রিম কোর্টের রায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সুপ্রিম কোর্টের ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশি এবং মানসিকভাবে তৃপ্ত। তবে শুধুমাত্র 2016-র এসএসসিই নয়, 2014-র প্রাইমারি টেটেও উঠেছে যোগ্য ও অযোগ্য প্রশ্ন।
সম্প্রতি এমনই প্রশ্ন তোলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা। তিনি প্রশ্ন করেন, প্রাথমিকভাবে সিবিআই এর রিপোর্ট থেকে দেখা যাচ্ছে যে 2014 টেটে ব্যাপক অনিয়ম হয়েছে। যেখানে পর্ষদ যোগ্য থেকে অযোগ্যদের আলাদা করতে পারছে না, সেখানে 2014 টেট গ্রহণের প্রক্রিয়া কিভাবে বৈধ থাকতে পারে? 2016 এসএসসির মতোই 2014 টেটেও নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে। এই মামলার শুনানিতে এর আগে কার্যত হুঁশিয়ারি দিয়ে বিচারপতি মান্থা বলেছিলেন, আসল ওএমআর শিট শনাক্ত করা না গেলে আদালত বাধ্য হবে পুরো টেট এবং নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিতে। বাতিল হয়ে যাবে 59,500 জনের চাকরি। সেক্ষেত্রে শুধু ওএমআর কারচুপিই নয়, তালিকাতেও বিস্তর গড়মিল করা হয় বলে অভিযোগ। চার্জশিটে সিবিআই দাবি করে প্রার্থীদের বোকা বানাতে ভুয়ো ওয়েবসাইট অবধি তৈরি করা হয়েছিল। রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রতিটি ধাপে দুর্নীতি হতে হয়ে গেছে। কারণ বলতে হবে যে শুধু প্রাইমারি, সেকেন্ডারি এবং নবম দশম গ্রুপ ডি সব জায়গায় যেখানে আজকে যোগ্য অযোগ্যদের তালিকা গঠন করা হয়েছিল, চাওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, এসএসসি দিতে পারছে না, সেখানে প্রাইমারিতেও 59,000, মনে রাখতে হবে, কেউ কেউ টেট ফেল করে চাকরি করছে। প্রাথমিকের মামলাতেই দুদিন আগে বিচারপতি রাজা শেখর মান্থা প্রশ্ন তোলেন, 2014 টেটের যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা আলাদা তালিকা আদালতে পেশ করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ? টেট অনুষ্ঠিত করার জন্য কি প্রাথমিক শিক্ষা পর্ষদ তার নিয়োগ বিধি অনুযায়ী কোনো গাইডলাইন তৈরি করেছিল? গাইডলাইনের অনুপস্থিতিতে স্বেচ্ছাচারিতার অভিযোগ খারিজ করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ কি কোনো যুক্তিসঙ্গত প্রক্রিয়া অবলম্বন করেছিল? এর সঙ্গে তো যুক্ত হবে প্রাথমিকের যে চেয়ারম্যান ছিল মানিক ভট্টাচার্য, তাকে জেলে পাঠিয়ে এসেছিলাম, সে এখনো জেলেই আছে। মামলা হিয়ারিং এখন ফুল ফেজেড হিয়ারিং শুরু হয়ে গেছে। এইবার বোঝা যাবে যে কত জল ছিল আর কতটা দুধ ছিল। কেউ কেউ পরবর্তী ক্ষেত্রে বিজেপির প্রার্থী হবেন বলে যে ধরনের একটা সরকার বিরোধী প্রপাগান্ডা বারবার চালানো হয়েছে, এই রায় স্পষ্টতই তার বিরুদ্ধে যাচ্ছে। 2014 সালের টেটের ভিত্তিতে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া হয়। কয়েক লক্ষ পরীক্ষার্থীর মধ্যে চাকরি পান প্রায় 60,000 জন। সৌভিক মজুমদার, প্রদ্যোৎ সরকার, দীপক ঘোষ, এবিপি আনন্দ। আজকে বাংলায় ভোটের তৃতীয় দফা। মোটের ওপর শান্তিপূর্ণ, কিন্তু পিছু ছাড়ল না বিক্ষিপ্ত কিছু অশান্তি। কোথাও মোহাম্মদ সেলিমের সঙ্গে তৃণমূল কর্মীদের প্রায় হাতাহাতি বেঁধে গেল, কোথাও আবার ইংরেজবাজারে গো ব্যাক স্লোগান শুনতে হলো বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে। আবার রানীনগরে নজরানা এলাকায় উলটপুরাণ। তৃণমূলের পোলিং এজেন্টকে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠল বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে। সব দেখাবো, পরপর দেখাবো ভোটের ডায়েরিতে। ভোটের ডায়েরি। হুমকি, বচসা, হাতাহাতি, মারধর, কোথাও এজেন্ট, কোথাও ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ। বাংলায় তৃতীয় দফা ভোটেও বিক্ষিপ্ত অশান্তি এড়ানো গেল না। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বুথের বাইরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই দাপিয়ে বেড়াতে দেখা যায় লাঠিধারী তৃণমূল কর্মীকে। ইংরেজবাজারে বুথ পরিদর্শনে গিয়ে গো ব্যাক স্লোগান শুনলেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। একদিকে কাকলি চৌধুরী এখানকার কাউন্সিলর, যিনি 3 দিন থেকে ভোটারদেরকে ভোট দিতে বিরত করার চেষ্টা করেছেন, ভোটারদেরকে ভয় খাওয়ানোর চেষ্টা করেছেন। তিনি চেয়ার নিয়ে ঠিক গলির মুখে বসে আছেন এবং তার সঙ্গে তার হাজবেন্ড, যিনি এখানকার চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির, তিনি দাঁড়িয়েছেন। দুজনে দুটো রোড ব্লক করে দাঁড়িয়ে আছেন যেন তা এখানকার ভোটাররা ভোট দিতে না পারে। একটা ভোটার বলুক যে আমরা তাকে প্রভাবিত করছি বা ভয় দেখাচ্ছি কিছু। আমার এলাকায় বাড়ি, আমি থাকতে পারি না, উনি থাকছেন, প্রভোগ করছেন, উনি ক্যাওটিক একটা সিচুয়েশন করছে, গন্ডগোল করার চেষ্টা করছেন। মালদার মানিকচকের গোপালপুর নাসুটোলায় কংগ্রেস এজেন্টের বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আবার মালদা দক্ষিণে সুজাপুর বিধানসভা এলাকায় বুথ থেকে বার করে তৃণমূলের এজেন্ট সহ 3 জনকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাঁশপেটা করার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। ইংরেজবাজারের ঝলঝরিয়া শিশু নিকেতন প্রাথমিক বিদ্যালয় বিজেপির মহিলা এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। সুতির বুথে বিজেপির এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বুথের বাইরে তৃণমূল নেতার সঙ্গে হাতাহাতিতে জড়ান বিজেপি প্রার্থী। আমার গায়ে হাত দিলে এর পরিণাম তুমি বুঝতে পারবে। মুর্শিদাবাদের রানীনগরের নজরানা এলাকায় আবার উলটপুরাণ। তৃণমূলের পোলিং এজেন্টকে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠল বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে। বিডিওর সামনেই বোমাবাজির অভিযোগ তুললেন ভোটাররা।
সময় আমাদেরকে বম ফেলেছে সামনে, আমাদের হাসিয়া লাঠি শাবল নিয়ে আমাদেরকে তাড়ছে। রানীনগরের কেশবপুর নওদাপাড়ায় ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ঘিরে তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতি বেঁধে যায় সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমের। আপনি স্যার এখানে যেভাবে হিটলার প্রবলেম হয়ে যাবে আমার, মানে অনেক দূরে আছি আমি বুথের থেকে, আপনি তো এখান থেকে যাচ্ছেন না, 1 ঘন্টা ধরে এখানে আছেন স্যার। লোকজন, আমি তো লয়ার দেখছি। কোথায় লয়ার দেখছেন? আরে আপনি তো স্যার, না না স্যার আপনি যেতে পারেন, আপনি আছেন কি করে? ভোটারদের আমি দাও 3 জন গুন্ডা আর পুলিশ অফিসার ভোটারদের আটকাচ্ছেন, আমাকে আটকাচ্ছেন। ভোট শুরুর আগে ভোররাতে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় পাথরঘাটায় কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। 4টে লোকসভা কেন্দ্রের নির্বাচন ছিল পশ্চিমবাংলায় এবং 4টেতে আমরা একবারই বাউন্ডারি মেরেছি। অনেক মানুষ সাধারণভাবেও যে আমাদেরকে ফিডব্যাক দেয়, যারা প্রকৃত অর্থে সেই ধরুন কাতারে কাতারে দাঁড়িয়েছিলেন, আজকে দেখা গেল মালদা মুর্শিদাবাদে আমরা দেখলাম যে যে অশুভ আতাত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, একবারে এই অশুভ আতাত দেখলাম ভারতীয় জনতা পার্টি, বামেদের এবং কংগ্রেস সকলেই একসঙ্গে মিলেমিশে একটা সন্ত্রাসের আবহাওয়া তৈরি করা। ভোটের ফল 4 জুন। করুণাময় সিংহ, আবির দত্ত ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। সেই কবে লালন গেয়েছিলেন তোমার ঘরে বসত করে কয়জনা। এখন কারা ঘরের লোক আর কারা নয় সেই নিয়ে রাজনীতি তোলপাড়। রাজ্যে পরপর প্রচার সভায় এসে নাগরিকত্ব আইনের পক্ষে জোরালো সওয়াল করেছেন বিজেপির শীর্ষ নেতারা। অন্যদিকে তীব্র বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। তারা বলছেন নাগরিকত্বের জন্য আবেদন করলেই নাকি উদ্বাস্তু হয়ে যেতে হবে। আর নরেন্দ্র মোদী, অমিত শাহরা বলছেন ভোট ব্যাংকের নির্লজ্জ রাজনীতির জন্যই সিএএতে এত আপত্তি তৃণমূলের। এখন 13ই মে রানাঘাট আর 20শে মে বনগাঁ লোকসভা কেন্দ্রের নির্বাচন, যেখানে মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর। এই তরজার কতটা প্রভাব সেখানে পড়ে সেদিকে আমাদের নজর থাকবে, কিন্তু তার আগে অ্যানিমেশনের রসিকতার জন্য আবার কেস দেবেন না প্লিজ, কেস দেবেন না প্লিজ। ওই দেখো ওই দেখো ওই দেখো, চলে যাচ্ছে। কেস দেবেন না প্লিজ।